দিছি। সবাইকে ধন্যবাদ। কেমন আছো সবাই? আজকে অনলাইনে সকল ছাত্রীদেরকে স্বাগতম। আমি নিতাই চন্দ্র প্রামাণিক, শান্তাহার মহিলা কলেজ, রসায়ন প্রভাষক। তো তোমরা কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিত লিখবে, পড়বে, ক্লাসগুলো করবে। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, ফলে তোমাদের খুব দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তো আজকে আমরা পড়ব দ্রাব্যতা নিয়ে কথা, কারণ আমরা এই করোনা ভাইরাসে আমাদের বলা হয়েছে বেশি বেশি করে তরল পদার্থগুলো আমরা যেন সেবন করি। তো সেই তার মধ্যে দ্রাব্যতা একটা আইটেম। এই দ্রাব্যতা, কারণ তুমি যদি চা তৈরি করতে পারো, তুমি যদি শরবত তৈরি করতে পারো, তাহলে এই দ্রাব্যতা সম্পর্কে কিছুটা কাজ তোমার করা হয়ে গেছে। তো আজকে এই দ্রাব্যতা নিয়ে একটু কথা বলবো। তাহলে এখন আমরা একটু বলবো দ্রবণ কি। বলতেছে একাধিক পদার্থের সম্পৃক্ত মিশ্রণকেই কি বলা হয়? দ্রবণ। কারণ এ দ্রবণ হতে হয় দ্রাবক দ্রবের সমন্বয়ে। দ্রবের সমন্বয়ে দ্রবণ তৈরি হয়। তাহলে এই দ্রবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। তাহলে যার মধ্যে সকল উপাদান সমানভাবে দ্রাবকের মধ্যে মিশ্রিত থাকে তাকে সমসত্ব দ্রবণ বলে, আর যার মধ্যে সমানভাবে মিশ্রিত থাকে না তাকে অসমসত্ব মিশ্রণ বলে। এই মিশ্রণ কয়েক রকমের আছে। তো তার মধ্যেই দ্রাব্যতা নিয়ে আমরা একটু কথা বলবো। যে দ্রাব্যতার অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। তো দ্রাব্যতা তোমার বলতেছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এটা আমাদের একটা সংজ্ঞা। এরপরে আরও সংজ্ঞা আছে। তো বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যাচ্ছে 100 গ্রাম দ্রাবকে। তাহলে আমরা এখানে একটু ধরে নিই কিছু পদার্থ দ্রবণ তৈরি করব। দ্রবণটা এটা দ্রবণ তৈরি করছি, এর কিছু পরিমাণ দ্রাবক নিছি। দ্রাবক নিয়ে মনে করো দ্রবযুক্ত করছি স্মল এম পরিমাণ। তাহলে দ্রবণ তৈরি হয়েছে ক্যাপিটাল এম পরিমাণ। তাহলে দ্রাবক কত? দ্রাবক হচ্ছে ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম। প্রত্যেকটা যদি গ্রামে প্রকাশ করি গ্রাম। তাহলে আমরা দ্রাবক, দ্রবণ কাকে বলে? দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। আর দ্রবণ কাকে বলে? দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে যা উৎপন্ন হয় তাকে দ্রবণ বলে। আর এই দ্রাবক কাকে বলে? দ্রব যেখানে দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। তাহলে আমরা কি বললাম? দ্রব কাকে বলে? দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। দ্রাবক কাকে বলে? দ্রব যেখানে দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। দ্রব এবং দ্রাবকের মিশ্রণকে বলা হয় দ্রবণ। এই দ্রবণের আমরা দ্রাবক, তাহলে এই দ্রাবকের মধ্যে স্মল এম। তাহলে আমরা ব্যাখ্যা করব একটু। কিভাবে ব্যাখ্যাটা করব? বলা হচ্ছে যে ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম এত গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ স্মল এম গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? স্মল এম গুণন 100 ভাগ ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম। তাহলে দ্রাব্যতা ইজ সমান স্মল এম গুণন 100 ভাগ ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম। এই দ্রাব্যতা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো।
তাহলে এটাকে আধুনিকভাবে সংজ্ঞায়িত করতে গেলে আর একটু দ্রাব্যতা নিয়ে কথা বলা যায়, যে বলতেছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে কোনো যৌগের যত গ্রাম পরিমাণ বা অথবা মোল পরিমাণ দ্রবীভূত থাকে সেই পরিমাণকে ওই যৌগের দ্রাব্যতা বলা হয়। তাহলে দ্রাব্যতা নির্ণয় করতে চাইলে দ্রব্যের ভর গ্রাম এককে ভাগ লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। আবার তোমার দ্রাব্যতা সমান সমান বলতেছে দ্রব্যের ভর মোল এককে ভাগ লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন। তাহলে লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে কিছু অঙ্ক আছে তাপমাত্রার সাথে সম্পর্কিত, তোমাদের বইগুলো একটু দেখবে, সূত্র প্রয়োগ করে করে অঙ্ক করতে হবে। যেমন একটা আমি অঙ্ক পড়তেছি, 1 লিটারে একটি লবণের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 40, ওই তাপমাত্রায় 20 গ্রাম পরিমাণ লবণটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানির প্রয়োজন হবে। তাহলে অঙ্কটা যখন আমরা করব, অঙ্কটা দেখো সূত্র প্রয়োগ করে আমরা করতে পারব। তাহলে দ্রাব্যতা দেওয়া আছে 40, দ্রাব্যতা দেওয়া আছে 40, দ্রবের ভর, এটা হচ্ছে দ্রাব্যতা, দ্রবের ভর স্মল এম দেওয়া আছে কতখানি 20 গ্রাম 20। তাহলে কতখানি দ্রাবকের প্রয়োজন হবে। তাহলে দ্রাবক ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম সমান সমান হওয়ার, তুমি যা ধরবে সেটা বাংলা পাশে লিখে দিতে হবে, কারণ আমি কি প্রকাশ করতে চাচ্ছি সেটা যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা একটা বলতে আর একটা বুঝবো। দ্রাব্যতা, তাহলে সূত্র হচ্ছে দ্রাব্যতা সমান সমান স্মল এম গুণন 100 ভাগ ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম। তাহলে আমার ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম এর মান দরকার স্মল এম গুণন 100 ভাগ এস। তাহলে এর মান হচ্ছে 20 গুণন 100 ভাগ হচ্ছে 40। তাহলে 0 0 কেটে দিলে 2 50, ক্যালকুলেটর টিপে 50 গ্রাম। তাহলে এই 50 গ্রাম দ্রব আমরা দ্রবীভূত, এখানে উত্তরটা হলো তাই বলতেছে, সুতরাং লবণটিকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 50 গ্রাম পানির প্রয়োজন হবে। কতখানি, তাহলে এটা কি, অতএব দ্রাবকের পরিমাণ 50 গ্রাম। একই রকম ভাবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় এই অধ্যায়ের অঙ্কগুলো, অনেক অঙ্ক আছে তাপমাত্রার উপরে। পরে একটা অঙ্ক বলতেছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম লবণ 20 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লবণটির দ্রাব্যতা কত। তাহলে আমার দ্রাব্যতা ইস, এখানে মান বসালেই উত্তর হয়ে যাবে, এটা খুব সহজ। তারপরে অঙ্ক বলতেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 54.4, 75 মিলিলিটার ফুটন্ত পানিতে 50 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করা হলো। লবণের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে আনলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে। দেখো এই কেলাসিত অঙ্কটা আমরা এখন করব, অঙ্কটা একটু নতুন। তাহলে আমাদের কথাই বলল যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 54.4, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 54.4, 75 মিলিলিটার ফুটন্ত পানি, তার মানে
100°C তাপমাত্রায় 75 মিলিলিটার 75 গ্রাম ফুটন্ত পানিতে লেড নাইট্রেট, এত পানিতে কত দেওয়া হয়েছে 50 গ্রাম 50 গ্রাম লেড নাইট্রেট। আচ্ছা, এই এই এত মিশ্রিত করা হয়েছে। এখন বলতেছে যে দ্রবণের তাপমাত্রা 20°C নিয়ে আসলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। তাহলে আমরা দ্রাব্যতার সাথে আমরা দেখব যে 100°C তাপমাত্রায় 50 ছিল আমার তোমার দ্রব, তাহলে 20°C তাপমাত্রায় আমার কতখানি দ্রব মিশ্রিত হবে। তাহলে 20°C তাপমাত্রায় সাইড নোট দ্রাব্যতা হচ্ছে 54.4। তাহলে দ্রাব ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম সমান 75 আর স্মল এম সমান হোয়াট, এটা দ্রাব্যতা এস সমান স্মল এম গুণন 100 ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম। তাহলে ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম, তাহলে আমরা এখানে স্মল এম সমান এস গুণন ক্যাপিটাল এম বিয়োগ স্মল এম ভাগ 100। তাহলে এই জায়গায় যদি আমরা মান বসাই, এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখা যাচ্ছে মান পাবো হচ্ছে, তাহলে এই এস এর মানটা কত, এস এর মান হচ্ছে 54.4 গুণন 75 ভাগ হচ্ছে 100। ক্যালকুলেটর টিপলে 40.8 শব্দ। তাহলে দেখা যাচ্ছে তোমার 40.8। তাহলে 20°C তাপমাত্রায় কেলাসিত হয়, তাহলে 20°C তাপমাত্রায় স্মল এম এই পরিমাণ দ্রব মিশ্রিত হয়, আর 100°C তাপমাত্রায় মিশ্রিত হয় হচ্ছে 50 মিলিলিটার। তাহলে কেলাসিত দ্রবের পরিমাণ সমান কত পাবো, 50 বিয়োগ 40.8 এত গ্রাম। তাহলে আমরা 2 এখানে 39.3 40 তাহলে 9 শুধু 9.2। তাহলে এই 9.2 গ্রাম এত গ্রাম দ্রব কেলাসিত হবে। তাহলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় নিয়ে আসলে কেলাসিত হবে, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় গেলে দ্রব যুক্ত করতে হবে। এই আইটেমের অঙ্কগুলো এখানে আছে। দ্রাব্যতা অনেকগুলো অঙ্ক আছে, দ্রাব্যতার অঙ্কগুলো সুন্দর করে করবে। তাহলে দ্রাব্যতা নির্ণয় করার সূত্র কি শিখলাম, দ্রাব্যতা দ্রব্যের ভর গ্রাম এককে ভাগ লিটারে দ্রব্যের আয়তন, এটা দিয়েও করতে পারবে। আবার বলা হচ্ছে তোমার দ্রব্যের ভর মোল এককে ভাগ লিটারে দ্রবণের আয়তন, এই সূত্র দিয়ে অঙ্কগুলো করবে। এইভাবে আপেক্ষিক ভর দিয়ে অঙ্ক আছে। আর একটা অঙ্ক আমি পড়ি, দেখো ধরনের অনেক অঙ্ক করে দেওয়া আছে, অঙ্কগুলোর দিকে তোমাদের একটু নজর দিতে হবে, কারণ অ্যাডমিশান পরীক্ষা সব জায়গায় দ্রাব্যতার অঙ্কগুলো পড়ে। 30°C তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বের কোনো দ্রব্যের 20.7 গ্রাম দ্রবীভূত আছে। 30°C তাপমাত্রায় দ্রাব্যতা কত, তাহলে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ হচ্ছে 20.7, আর দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.15। তাহলে আয়তন কত, 20.7 ভাগ 1.15 ভাগ করলে আমরা দেখা যাচ্ছে আমরা কি পাচ্ছি, দেখা যাচ্ছে আয়তন পেয়ে যাচ্ছে। যখন আয়তন পাচ্ছি তখন আয়তনটা আমরা পানির আয়তন কত, 110-এর মধ্যে তখন 18 বের করলাম 92 মিলিলিটার, এটা দিয়ে আমরা দ্রাব্যতা বের করলে অঙ্কটা হয়ে যাবে।
তাহলে এইভাবে অঙ্কগুলো দ্রাব্যতার অঙ্কগুলো করবে। দ্রাব্যতার সাথে এখন দ্রাব্যতার গুণফল আছে দুটি। দ্রাব্যতার গুণফল একটি আয়নিক যৌগের দুটি আয়নের ঘাতসহ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। দ্রাব্যতার গুণফল যেমন মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙালে ক্যালসিয়াম আয়ন যোগ 2 ক্লোরিন আয়ন। তাহলে দুটি আয়নের ঘাতসহ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। তাহলে দ্রাব্যতার গুণফল বের করতে চাইলে দ্রাব্যতার সাথে সম্পর্কিত দ্রাব্যতা যদি জানি, এখন ধরে নিলাম যে ধরি ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা এস 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 মোল পার লিটার আমরা করতে পারি। তাহলে এস, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত, ক্যালসিয়ামের আয়ন যতটা থাকবে সে আয়ন গুণন দ্রাব্যতা। তাহলে একটা আছে, তাহলে এরই হবে এত মোল পার লিটার। ক্লোরিনের ঘনমাত্রা কত হবে 2s মোল পার লিটার। তাহলে KSP দ্রাব্যতার গুণফল, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা তার উপর স্কয়ার। তাহলে এই দুটার ঘাতসহ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। তাহলে এই দুটার মান যদি আমরা জানি, তাহলে এখানে যদি s গণন 2s তারপর স্কয়ার, তাহলে 4, তাহলে 4x³ তাহলে এই s এর মান জানা থাকলে আমরা KSP এর মান বের করতে পারবো। তাহলে এইভাবে আমরা দ্রাব্যতার গুণফল এর মানগুলো বের করতে পারবো। তাহলে এই দ্রাব্যতার গুণফলের অঙ্কগুলো সুন্দর করে বাড়িতে করবে। সামনের দিন আবারও আমি দ্রাব্যতার গুণফলের অঙ্ক করাবো। ও ভালো থাকো সবাই, প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর এই দ্রাব্যতার গুণফলের অঙ্ক এখান থেকে একটা লবণ অধক্ষেপ পড়বে কি পড়বে না তাকে বলা হয় আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলের উপর ভিত্তি করে অধক্ষেপ পড়বে কি পড়বে না তা বের করা যায়। তো একটা দ্রবণ আর একটা দ্রবণের মধ্যে যখন মিশিয়ে দেওয়া হবে তখন দেখা যাচ্ছে দুই দ্রবণের উপর ভিত্তি করে অধক্ষেপ পড়বে কি পড়বে না তা বের করা যায়। সেটা KSP আর KIP মানের উপর নির্ভর করে। KSP হচ্ছে দ্রাব্যতার গুণফল, KIP হচ্ছে আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের মধ্যে দ্রাব্যতার গুণফলের মান বেশি হলে অধক্ষেপ পড়বে না, আর আয়নিক গুণফলের মান বেশি হলে অধক্ষেপ পড়বে। তাহলে এটা আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। তো দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, দ্রাব্যতা এই আইটেমটা এই জায়গায় পড়লে আমাদের এই অধ্যায়টা আপাতত শেষ হবে। দ্রাব্যতার উপর আমি এরপরে আবারও 2-1টা ক্লাস নিয়ে অধ্যায়টাকে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব দ্রুতই আমাদের কলেজে আসতে পারবে, আমাদের ক্লাস শুরু হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।